ডান হাতটা মাথার উপর দিয়ে রেখেছে, হয়তো মাথা ব্যথা করছে। তরু মাথা ভেতরে দিয়েই আবার ডাকলো। তুরাগ ভাই আপনি জেগে আছেন আমি জানি। কথা বলছেন না কেন তাহলে? কোনো সাড়া শব্দ না পেয়ে দুষ্টু বুদ্ধি আসে তরুর মাথায়। এরপর নাম ধরে ডাকে। তুরাগ, এই তুরাগ ওঠ। তোর জন্য এতক্ষণ অপেক্ষা করে আছি আর তুই ঘুমিয়ে গেলি? তুরাগ ওঠ। চোখ বন্ধ অবস্থায় নাক চোখ কুঁচকে ফেলে তুরাগ। এতক্ষণ ধরে চোখ বন্ধ করে পড়েছিল, ভেবেছিল মেয়েটা হয়তো চলে যাবে। এখন দেখো কি সাহসটাই দেখাচ্ছে। মন চাচ্ছে এখন গিয়ে ঠাটিয়ে দুইটা চড় মারি, কিন্তু শুধু শুধু এই মেয়ের সাথে কথা বাড়াবে না, তাই এখনো চুপ করে রইলো, যেন কিছুই শুনতে পায়নি। চোখ নাক কুচকানো দেখেই তরু শিওর হয়ে গেল যে তুরাগ ঘুমায়নি। তাই এবার বুলি করতে শুরু করলো। তুরাগের পায়ের দিকে তাকিয়ে হাত দিয়ে নাক চেপে ধরে বলতে লাগলো। ছি ছি, তুরাগ ভাই আপনি এত নোংরা! বাহির থেকে মোজাটাও খুলেননি। বাহ! ছি, কি গন্ধ! আমিও তো বলি বাড়ির এত সুন্দর পরিবেশটা এমন বিশ্রী গন্ধে ভরে গেল কেন? এখন বুঝছি, ছি ছি ছি, আমার ফুপির ছেলেটা এমন নোংরা আমি তো জানতামই না। তুরাগ লাফ দিয়ে উঠে বসে। শরীরটা অনেক ক্লান্ত ছিল। সামনে বিছানা দেখে পা আর একটু এদিক ওদিক নড়াতে চায়নি। তাই তো এই অবস্থায় বিছানার মধ্যে শুয়ে পড়েছিল। না, আর সহ্য করা যাচ্ছে না। অতিরিক্ত করছে মেয়েটা। তুরাগ বেড থেকে নেমে আসে। তরু তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। তুরাগ এক পা দুপা করে এগিয়ে গিয়ে তরুর সামনে দাঁড়াই। তরু তখনও অনড় সেই দিকে তাকিয়ে রয়েছে। তুরাগ সরাসরি তরুর চোখের দিকে তাকালো। তরুও তখন তুরাগের চোখের দিকে তাকিয়ে আছে। তুরাগ স্লো ভয়েসে তরুর কানের কাছে গিয়ে বলে। মিস তরুলতা, আপনার কি আমাকে ভয় লাগছে না? একদম কানের কাছে মুখ নিয়ে কথা বলায় তরুর সারা শরীর কেঁপে উঠল। কেমন একটা শিহরণ বয়ে গেল শরীরে। তরু সেটা বুঝতে না দিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল। এসব কি কথা তুরাগ ভাই? আমি আপনাকে ভয় পাবো কেন? তোমার সত্যিই ভয় লাগছে না মিস তরুলতা? না, লাগছে না। দেখুন আপনি এভাবে সবসময় বাইরের খাবার খেলে সিক হয়ে পড়বেন। ফুপি আপনার জন্য কষ্ট পায়, কান্না করে। এগুলো আমার সহ্য হয় না। প্লিজ তুরাগ ভাই চলেন না। আপনাদের সাথে কি হয়েছিল আমি জানি না, কিন্তু আমার এই আমার এই রিকোয়েস্টটা রাখেন প্লিজ তুরাগ ভাই। কিন্তু এই এমন কেন? হার্টলেস। মনে হচ্ছে কোনো অনুভূতি নেই, নিজে যা বলে যাচ্ছে তাই। তুরাগ সরে আসে তরুর সামনে থেকে। এরপর হুট করে তরুর হাতের কনুই বরাবর চেপে ধরে। এমন ভাব ধরেছে মনে হচ্ছে নখ বসে যাচ্ছে। উফ, হাতে এত বড় বড় নখ, রাক্ষসের মতো নখ। ব্যথায় তরুর চোখ দিয়ে পানি বেরিয়ে আসার উপক্রম। তাও দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। তুরাগ হাতের কনুই চেপে রেখেই এক প্রকার টানতে টানতে দরজার সামনে নিয়ে এলো তরুকে। দরজার বাহিরে বের করে হাত ছেড়ে দিল। এমনিতেই শরীর ক্লান্ত, তার এত ড্রামা দেখতে দেখতে তুরাগের মেজাজ চটে গেছে। বাহিরে তরুকে দাঁড় করিয়ে মুখে যা আসলো তাই বলতে গেল। কিছুটা এমন। এই মেয়ে, তুমি এত ছ্যাঁচড়া কেন? এতবার না করার পরেও এখনো এখানে দাঁড়িয়ে আছো। তোমার কি কোনো মান সম্মান নেই নাকি? আর এত রাতে একজন যুবক ছেলের ঘরে একটা মেয়ে যাওয়ার মানে বোঝো তুমি? নাকি তাও বোঝো না? ফিরে খাও তুমি? এই অবস্থায় যদি কেউ তোমাকে আর আমাকে দেখতো তাহলে কি হতো বিষয়টা? সে সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আমার লাইফ আমার ইচ্ছে, কে কষ্ট পেলো সেটা আমার দেখার বিষয় না। সেদিন আমিও এমন কষ্ট পেয়েছিলাম। কই সেদিন তো দেখার কেউ ছিল না। এখন কোথা থেকে এসেছো তুমি? আমি জাস্ট বিরক্ত এখন। তোমার যদি লজ্জা থাকে ফার্দার আমার সামনে আর আসবে না। এতটুকু বলে তরুর মুখের ওপর দরজা বন্ধ করে দেয় তুরাগ। এতক্ষণ কথাগুলো শুনে তরুর কান ঝা ঝা করতে থাকে। তরুর আপনজনরা কখনো ওর সাথে এমন ব্যবহার করেনি। সেদিন বিয়ে ভাঙার পরেও সবাই চেষ্টা করেছে বাহিরের মানুষের কথা যেন ওর কানে না আসে। তুরাগকে তো তরু পর ভাবেনি, আপন ভেবেই একটু অধিকার খাটিয়েছিল। তাই বলে এভাবে অপমান করবে? কথাগুলো বেশ গায়ে লাগে তরুর। কান্নারা দলা পাকিয়ে আসে। সেখান থেকে দৌড়ে চলে যায় তরু। তুরাগ এতক্ষণ দরজার পাশে দাঁড়িয়েছিল। কাজ সামান্য নামানো ছিল। তরু বৃষ্টি দেখবে বলছিল, এজন্যই খোলা রেখেছিল। তা দিয়ে পানির ঝাপটা এসে অবশ্য তরুর এক সাইডে ভিজিয়ে দিয়ে গেছে। কাজ তুলে দিল তুরাগ। এসিটা অন করে দিল। তরুকে রিল্যাক্স করতে বলে নিজে দরজা খুলে বেরিয়ে গেল। এই ঝুম বৃষ্টিতে কোথায় যাচ্ছে লোকটা? একদম ভিজে যাবে তো। তরু ভাবলো একবার জানতে চাইবে যে কোথায় যাচ্ছে,
কিন্তু এই মুহূর্তে কথা বলতে মন চাইল না, তাই চুপ করে রইল। তুরাগ বাহিরে চলে গেছে, বেশ অনেকক্ষণ হতে চলল। ধরণীতে দিনের আলো নিভে অন্ধকার নেমে এসেছে। এই মুহূর্তে ভয় ভয় লাগতে শুরু করে তরুর। এরকম অচেনা একটা জায়গায় যতই তুরাগ পাশে থাকুক তবুও ভয় হচ্ছে। তুরাগ নিজেও একটা ভয়ের কারণ। তহমিনা তরুকে শিখিয়েছে পুরুষ মানুষ থেকে দূরে থাকার জন্য, হোক সে বন্ধু বা কাজিন। আমাদের সমাজ এখন এগুলো খুব স্বাভাবিকভাবে নিলেও পুরুষ মানুষের মন পরিবর্তন হতে সময় লাগে না। তার উপর আশেপাশে কোনো কিছুই চেনা নেই তরুর। তুরাগকে কতটুকুই চিনে ও। ভয়ে ভয়ে আরো কয়েক মিনিট কেটে গেল, তখনও তুরাগের ফেরার নাম নেই। এবার মনে হচ্ছে তরুর বেরিয়ে দেখা উচিত। কোনো বিপদ হলো না তো? মন বারবার উল্টোপাল্টা ভাবছিল। মনের সাথে যুদ্ধ করে না পেরে অবশেষে নিজেও বেরিয়ে পড়ল গাড়ি থেকে। চারিদিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এদিকে পানির বড় বড় ফোঁটা এসে শরীর ছুঁয়ে দিচ্ছে। আবার গাড়িতে ঢুকে পড়ল তরু। গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিল। তার আলোয় দেখা গেল তুরাগকে। গাড়ি থেকে কিছুটা সামনেই রাস্তার উপর সোজা হয়ে শুয়ে আছে সে। তরু ভয় পেল যদি কোনো গাড়ি চলে আসে। আবার গাড়ি থেকে নেমে গেল সে। পা বাড়ালো তুরাগ যেখানে শুয়ে আছে সেই স্থানের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পেল আকাশের দিকে একধ্যানে তাকিয়ে আছে সে। চোখগুলো ভীষণ লাল হয়ে আছে, মনে হয় কেঁদেছে। তবে চোখের পানি বৃষ্টির পানির সাথে মিলিয়ে গিয়েছে। তুরাগ ভাই, আপনি এভাবে মাঝখানে শুয়ে আছেন, কোনো গাড়ি চলে আসে যদি? আসবে না মিস তরুলতা, এই সময় এই রাস্তায় কোনো গাড়ি আসবে না। হোক, তবুও আমার মনে হচ্ছে আমাদের ফেরা উচিত। ফুপি চিন্তা করতেছে। বসুন না মিস তরুলতা, বৃষ্টিকে উপভোগ করুন। এরকম খোলা আকাশের নিচে ভিজতে আসলেই অনেক আনন্দ আছে। হ্যাঁ, ফাটা মাথা নিয়ে এখন আমি বৃষ্টি বিলাস করি। তরুর কথা শুনে লাফ দিয়ে উঠে বসে তুরাগ। ওর তো খেয়ালই ছিল না যে তরুর মাথার ব্যান্ডেজ নিয়ে ভিজতেছে। তুরাগ উঠে দাঁড়ালো সেখান থেকে, হাঁটা ধরলো গাড়ির দিকে। তরুকে তাড়া দিল উঠে আসার জন্য। তরুর বিনা বাক্য বয়ে গাড়িতে উঠে বসলো। এবার তুরাগকে বেশ ঠান্ডা মনে হচ্ছে। হয়তো বৃষ্টির সাথে কষ্টগুলোকে ভাগ করে এলেন। গাড়িতে এসে ফার্স্ট এইড বক্স তরুর হাতে ধরিয়ে দিল আর বলল, মিস তরুলতা, নিজের ব্যান্ডেজ নিজে করে নিন। এটা নিয়ে বৃষ্টিতে ভেজার শাস্তি এটা। তরু ফার্স্ট এইড বক্স নিয়ে সেটার দিকে কিছু সময় তাকিয়ে রইল। ও কি করে নিজের মাথায় নিজে ব্যান্ডেজ করবে সেটাই তো বুঝতেছে না, তাই এড়াতে বলল। তুরাগ ভাই, মাথা সামান্য কেটেছে, ফেটে তো যায়নি, ব্যান্ডেজ করতে হবে না। তুরাগের ধমক শুনে দমে গেল তরু। তুরাগ নিজেই নিয়ে এবার ব্যান্ডেজ করে দিল। ফার্স্ট এইড বক্স রেখে ড্রাইভিংয়ে মনোযোগ দিল তুরাগ। এদিকে তরু মনে মনে ভাবছে, এদের দুজনের জন্য কিছু তো একটা করা উচিত। তবে কি করতে পারে ও? আচ্ছা, মিথিলা ফুকে যদি ফুপির বাসায় নিয়ে আসা হয় তাহলে বিষয়টা কেমন হয়? তবে তুরাগকে এই মুহূর্তে এসব নিয়ে কি বলবে তরু সেটাই বুঝতে পারতেছে না। বেশ কিছু সময় নীরবতার পরে তরু জানতে চাইলো, আচ্ছা তুরাগ ভাই, আমি তো আপনার ছোট, তবে আপনি আমাকে সবসময় আপনি করে বলেন কেন? আপনাকে সম্মান করে মিস তরুলতা, তাই। সম্মান? অবশ্যই, আপনি একজন স্ট্রং মনের অধিকারিণী। এতটুকু সম্মান তো দেয়াই যায়। আপনি যে পরিস্থিতিতে পড়েছিলেন ওরকম একটা পরিস্থিতিতে অনেক মেয়েরাই ভেঙে পড়ে। তবে আপনি শক্ত মনের পরিচয় দিয়েছেন, সেই জন্য একটু সম্মান তো পেতেই পারেন। তরু মনে মনে ভাবলো, কি আর হলো কি। ওর ইচ্ছে ছিল এই প্রশ্নটা দিয়ে শুরু করবে, মিথিপুর টপিকটা আনবে। দমে গেল না তরু, আবার জিজ্ঞেস করলো, আচ্ছা তুরাগ ভাই, আর একটা কথা জিজ্ঞেস করি। আর একটাই কিন্তু, এর চেয়ে একটা বেশি কথা বললেও কিন্তু আর উত্তর দেব না। আচ্ছা, মিথি আপুকে যদি আহ, সাইদ ভিলায় নিয়ে আসা হয় তবে কি আপনার সব কষ্ট দূর হবে? তরুর কথায় আবারও ব্রেক কষলো তুরাগ। চোখ ছোট ছোট করে তাকালো তরুর দিকে, মনে মনে বলল, আরে আমি এত বছরেই সোজা করতে পারি নাই মিতুরে, আর তোমরা তো নিউ প্লেয়ার। আচ্ছা তরুলতা, আপনার মাথায় হঠাৎ এই কথা? আপনাদের ব্যাপারে সবটাই শুনলাম। আমার মনে হয় মিথিলা আপুকে নিয়ে আসলেই সব
সমস্যার সমাধান হয়ে যাবে। সে আসবে না, আসার হলে অনেক আগেই আসতো। আচ্ছা, শেষ চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। দেখা যাক, যদি পারো তাহলে তো ভালোই। হুম। বাসায় আসতে আসতে রাত প্রায় 10টা বেজে যায়। দুজনের ভেজা কাপড় শরীরে শুকিয়ে গেছে। দরজার কলিং বেল দিল তরু। এতক্ষণ বেশ চিন্তায় ছিলেন নুন্নাহার। কলিং বেলের শব্দ পেতেই দৌড়ে গেলেন দরজা খুলতে। দরজা খুলতে খুলতে প্রস্তুতি নিলেন কিছু বলার জন্য, কিন্তু তরুর মাথায় ব্যান্ডেজ দেখে যা বলার জন্য নিজেকে প্রস্তুত করেছিলেন তা গলার কাছে এনেই গিলে নিলেন। কি হয়েছে জানার জন্য ব্যস্ত হয়ে গেলেন। তরু এতবার বলল যে কিছু হয়নি, তবুও তিনি না শুনে ছাড়বেন না। আরে ফুপি, ভেতরে তো ঢুকতে দাও। দরজা থেকে সরে দাঁড়ালেন নুন্নাহার, তবে তিনি আবার তরুর পেছনে পেছনে হাঁটা ধরলেন। এদিকে তুরাগ নিজের রুমে চলে গেল। এখন ফ্রেশ হওয়া অত্যন্ত জরুরি। এদিকে তরুর শুরু হয়ে গেছে হাসি। হাসি দিতে দিতে নাক মুখ লাল বর্ণ ধারণ করেছে। নুরনাহার এবার ঘাবড়ে যান। তরুর অসুস্থ হওয়ার থেকেও বড় কথা, নুরুল ইসলাম তাকে কথা শোনাতে ছাড়বেন না। তরুকে ধরে ওর রুমে নিয়ে আসে। এদিকে তরুর শরীর একটু একটু করে খারাপ হতে থাকে। রাত্রেবেলা গা কাঁপিয়ে জ্বর আসে তরুর। নুরনাহারের আজ আর ঘুম আসে না। তিনি বসে থাকেন ভাতিজির মাথার কাছে। একটু চোখ লেগে আসছিল। এমন সময় তরুর ফুপি ফুপি বলা শুনে ঘুম ছুটে পালালো। জ্বরের ঘোরেই হাত দিয়ে ফুপির হাতটা ধরল। কি হলো মামুনি, কিছু বলবে? ফুপি, একটা কথা রাখবে? হ্যাঁ বলবো, অবশ্যই রাখবো। চলো না, আমরা সবাই মিলে গিয়ে মিথিলা আপুকে নিয়ে আসি। তুমি তাকে সরি বলবা, পারবা না? জ্বরের ঘোরে নাকি মানুষ আবোল তাবোল বকে, তবে তরু এসব কি বলছে? সন্তান অসুস্থ হলে মা যেমন পাশে বসে সারা রাত সেবা করে, তেমনি সারাটা রাত জেগে পাশে বসে সেবা করে গেছেন নুরনাহার। মাথায় জলপট্টি দিয়েছেন, স্যুপ করে এনে খাইয়েছেন। সকালের মিষ্টি রোদ জানালার ফাঁক গলিয়ে তরুর চোখে পড়তেই ঘুম ভেঙে গেল তরুর। আড়ামোড়া ভেঙে উঠে বসতেই পাশে নুরনাহারকে দেখতে পেলেন। জলপট্টি দিয়ে খাটের পাশেই মাথা ঠেকিয়ে বসেছিলেন নুরনাহার। সেখানেই ঘুমিয়ে গিয়েছিলেন। অবাক হয় তরু, কত সরল দেখাচ্ছে মুখখানা। এই মুহূর্তে তরুর যেন সব অবিশ্বাস্য লাগছে। কাল মোহনার বলা নুরনাহারের সাথে এই নুরনাহারের যেন কোনো মিল নেই। ছোট থেকে ফুপুদের আসা যাওয়া একটু কম ছিল বাড়িতে, তবে যখন আসতো খুব আদর করতো তরুকে। অথচ কাল মোহনার ভাষায় তাকে অহংকারী বলা হলো। সব গোলমেলে লাগে তরুর। আবার মনে হয় হয়তো সেই অ্যাক্সিডেন্টের পরেই কিছুটা নরম হয়েছেন, কি জানি। কি ব্যাপার, এভাবে এক ধ্যানে তাকিয়ে কি দেখছো মামুনি? নুরনাহারের কণ্ঠ কানে যেতেই অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায় তরু। এতক্ষণ ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে ভাবনায় পড়ে গিয়েছিল। নুরনাহার নেমে দাঁড়ায় বেড ছেড়ে। এদিক ঘুরে এগিয়ে আসে তরুর সামনে। হাত রাখে তরুর কপালে। জ্বর আছে কিনা অনুমান করার চেষ্টা করে। জ্বর কমে গেছে অনেকটা। হাত ছেড়ে বাঁচলেন নুরনাহার। জবাবদিহি বিষয়টা তার মোটেই ভালো লাগে না। তোমার জ্বর তো কমে গেছে, কিছু খাবে? নুডলস করে দিই? আরে ব্যস্ত হইও না ফুপি, আর আমার ভার্সিটির অ্যাডমিশন ডেট কিন্তু সামনেই। আচ্ছা, আমি দেখবো। এখন কিছু তো খাবে। সারা রাত জ্বর ছিল, এখন ক্লান্ত লাগছে নিশ্চয়। তুমি ফ্রেশ হও। তরু বেড থেকে নামতে না নামতেই কলিং বেল বাজার শব্দ পাওয়া যায়। এই সকালে কে আসলো ফুপি? কি জানি, তুমি ফ্রেশ হও, আমি দেখছি। তরুকে সেখানে রেখেই বেরিয়ে যান তিনি। তবে তরুর কৌতূহল হয় জানার, তাই ফ্রেশ না হয়ে উপর থেকে উকি দেয় দেখার জন্য কে এসেছে। সেই মুহূর্তে সেখান থেকে তুরাগ যাচ্ছিল নিচের দিকে। তরুকে এইভাবে উকিঝুঁকি দিতে দেখে জিজ্ঞেস করে, কি মিস তরুলতা, এভাবে উকিঝুঁকি দিয়ে কি দেখছেন? আমাদের বাসায় চুরি করার ধান্দা আছে নাকি? সকাল সকালেই মেজাজটা খারাপ করে দিল। আজ তো একটা খবিশ। তবে এই মুহূর্তে তার সাথে তর্ক করার মোটেও ইচ্ছে নেই তরুর, তাই বলল, নিচে কে এসছে দেখতে এসছি। ও, চলুন না আমিও দেখি। তারপর দুজনেই নিচের দিকে তাকাই দেখার জন্য। নিচে একটা মেয়ে এসেছে, মুখে মাস্ক পরা। তরু চিনতে পারে না। তখনই মাথায় একটা গাঁটটা মেরে তুরাগ বলে, আপনার সাথে বাদরামি করার জন্য আরেক বাদর চলে এসেছে। কি?
বাদর নাম্বার 2। তুরফা? তরু আর কিছু না ভেবে ছুট লাগায় নিচের দিকে। পেছন থেকে চুলের বিনুনি টেনে ধরে তুরাগ। চুলে অনেক ব্যথা লাগে তরুর। এবার মেজাজটা বেশি খারাপ হয়। কি সমস্যা কি আপনার? আরে এমন হনুমানের মতো নিচে যাচ্ছেন কেন? মুখ তেল তেলে হয়ে গেছে, চোখে ময়লা, ওয়াক। যান ফ্রেশ হয়ে তারপর নিচে যাবেন। মুখ থমথমে হয় তরুর। ঘুম থেকে উঠে খেয়াল করেনি চোখের দিকে। আর ঘুমলে মুখটা একটু তেলতেলে হয়ে যায়। এজন্য এভাবে ওয়াক করার কি আছে? কথাই বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর। এই লোকের গার্লফ্রেন্ডকে আনার প্ল্যান করতেছে ও, আর এই লোক ওকে অপমান করার কোনো উপায় যেন ছাড়তে চায় না। সামনে এগিয়ে চুলের বিনুনি টেনে ছাড়িয়ে নিল তরু। এরপর পেছন ঘুরে নিজের রুমে ঢুকে তুরাগের মুখের ওপর দরজা লাগিয়ে নিল। আহাম্মক হয়ে দাঁড়িয়ে রইল তুরাগ। ও তো এভাবে বলেছিল তরুকে খেপানোর জন্য। তবে তরুর এইভাবে চুপচাপ চলে যাওয়াটা ঠিক লাগলো না তুরাগের। তবে কি মেয়েটা কষ্ট পেল? যাই হোক, পরে দেখা যাবে না। নিচের দিকে পা বাড়ায় তুরাগ। আজ তাড়াতাড়ি বেরোবে। এদিকে নির্বাচন চলে এসেছে। পার্টি অফিসে যেতেই হবে আজকে, নয়তো কালাম ভাই ভীষণ ক্ষেপে যাবেন। আগে এখান থেকে তুরফার সাথে দেখা করেই বেরিয়ে যাবে তুরাগ। সিঁড়ি বেয়ে তুরাগকে নামতে দেখেই কথাটা জিজ্ঞেস করলো তুরফা। ও তো উপরে যাচ্ছিল তুরাগের সাথে দেখা করতে। মাঝপথে ভাইয়ের সাথে দেখা হওয়ায় আবার উল্টো ঘুরে ভাইয়ের সাথেই নিচে নেমে এলো। তুরাগ তুরফার কথার জবাব দিতে জানতে চাইলো। তাই সকাল সকাল কোত্থেকে টপকালি তুই? আমার এক্সাম শেষ, কালকেই শেষ হয়েছে। 5টায় এক্সাম শেষ হয়েছে, বাসায় লাগেজ গোছানো ছিল। বাসায় গিয়ে ফাইলপত্র গুছিয়ে রেখে তখনই রওনা দিয়েছি নাইট কোচে ঢাকায়। আর এখন তোদের বাড়িতে টপকাইছি। এই বাসাটা মনে হয় তোর না? অবশ্যই না, ভার্সিটি অ্যাডমিশনের পরই তো এটা পর হয়ে গেছে। ভার্সিটি শেষ করে শ্বশুর বাড়ি যাব, তোদের বাসায় আর থাকবো না। হুম, বুঝেছি। দাঁড়া, বাসায় এসে আম্মুকে বলছি। তোর যে নতুন বাড়িতে যাওয়ার ইচ্ছে সেটা জানাতে হবে না? ভাইয়া, আমার পার্টি অফিসে যেতে হবে, আসছি আমি। বাসায় আরেকটা বাঁদর আছে, চুল টেনে দিয়েছি বলে চটেছে বোধ হয়। দেখ গিয়ে। এ ভাইয়া, বাদরে বাদরে মাস্তুতো ভাই, তাই না? যা তোর মাস্তুতো ভাইকে খোঁজ। তুরাগ আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। তুরাগ বেরিয়ে যেতেই ফিক করে হেসে দিল তুরফা। তার ভাইয়ের যত কাজের চাপ থাক, যত সমস্যা থাক, তার সামনে কখনো তা প্রকাশ করে না। তার সাথে সর্বদা খুনসুটি করেন। ভালোই লাগে ভাইয়ের এই ভালোবাসা। কে এসেছে সেটা দেখা জরুরি। সোফা থেকে উঠে দাঁড়ায় তুরফা। পা টিপে টিপে কিচেনের সামনে যাই। ভেতরে আয়। এখনো কি বাচ্চা নাকি? পা টিপে টিপে হাঁটছিস কেন? ও ফাম্মু, তোমাকে দেখতে কে বলেছে? আচ্ছা, কে এসেছে আমাদের বাসায়? তরু এসেছে? কি? তুমি আঁকে বলবে না? ছোট পুতুল আমাদের বাসায় আসছে? ঢং বাদ দে, তরু এখন অনেক বড়, ভার্সিটি অ্যাডমিশন নিবে ও। যাই হোক, আমি দেখে আসি। তুরফা উপরে এসে খুঁজে বের করলো তরুর রুম, কিন্তু ভেতর থেকে বন্ধ দেখে অবাক লাগলো তুরফার। দরজা বন্ধ করে আছে কেন? আজব। আস্তে আস্তে দরজায় ধাক্কা দেয় তুরফা। অল্প সময়ের ব্যবধানে দরজা খুলে দেয় তরু। সামনে তরুকে দেখে হালকা করে জড়িয়ে ধরে তুরফা। এতক্ষণের মন খারাপ যেন মুহূর্তেই ভালো হয়ে গেল তরুর। অনেকদিন পর দেখলাম পিচ্ছি, কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ। এতদিন পর দেখবা না, যাও আমাদের বাসায়। হুম, তা ঠিক, অনেকদিন যাওয়া হয় না, বুঝিসই তো, স্টাডি নিয়ে ব্যস্ত। বুঝি বুঝি। তোমরা বড়লোক মানুষ, গরিবের বাড়ি কেন যাবা? এই পাগলি, কি বলছিস তুই এসব? ঠিকই তো বলছি। আমাদের এই টাকা পয়সা তো আজ একটা মেয়ের জীবন শেষ করে দিয়েছে তোর ভাব। তরুর মুখে এসব শুনে চোখ বড় বড় হয়ে যায় তুরফার। তরু এসব কিভাবে জানলো? তরুকে জিজ্ঞেস করে। তুই কি মিঠির কথা বলছিস? আমি তুরাগ ভাইয়ের সাথে মিথিলা আপুর বাসায় গিয়েছিলাম। তুরফা বোঝে না কি হচ্ছে এখানে। ওর যে মিথিলার সাথে যোগাযোগ হয় না এমন নয়, ফোনে কথা হয়, সেই আগের ন্যায় বন্ধুত্বটাই রয়ে গেছে। তবে তুরাগকে সব ধরনের কথা এড়িয়ে যায় মিথিলা। তুরাগ ভাইয়া এখনো মিথিলার বাসায় যায়, এটা মিথিলা তুরফাকে কখনো বলেনি, তাই মনক্ষুণ্ণ হয় তুরফা।
বেরিয়ে যায় তুরফা, সেখানেই দাঁড়িয়ে থাকে তরু। সবাই এভাবে এড়িয়ে যায় কেন? কাল রাতে জ্বর ছিল ঠিকই, তবে হুঁশে ছিল তরু। আর জ্বরের ঘরে কথা বলার অভ্যাস নেই তরুর। ইচ্ছে করেই ফুপিকে বলেছিল মিথিলা আপুকে এ বাসায় আনার জন্য, তবে তিনি এড়িয়ে গেছেন। এখন আবার তুরফাও ঘুমের কথা বলে চলে গেল। তাহলে কেউ কি চায় না মিথিলা ফিরে আসুক? এটার কারণ কি? আপু হাঁটতে পারে না এটা? তারা কি বোঝা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করতেছে? তারা যদি এমনটা ভেবেও থাকে তবে তা হতে দিবে না তরু। ভাইয়া তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাসায় আয়, আমরা এখনই বের হব। মিথিদের বাসায় যাব, জলদি আয়। কোনো ব্যস্ততা দেখাতে হবে না, তাড়াতাড়ি চলে আসবে। এই, তোরা কেন যাবি ও বাসায়? আমি গতকালই গিয়েছিলাম, আজ আবার কেন যাব? তোমাকে আসতে বলছি, আসো, আম্মুও যাবে। আর কোনো কথা না বলে লাইন কেটে দেয় তুরফা। ফোন হাতে নিয়ে সেদিকে একধানে তাকিয়ে আছে তুরাগ। হচ্ছেটা কি এসব? কিছুই তো বুঝতেছে না। তুরাগকে এভাবে একধানে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে আসলো প্রান্ত। পেছন থেকে কাঁধে হাত রাখতেই সেদিকে ঘুরে তাকালো তুরাগ। প্রান্ত জানতে চাইলো, কি হয়েছে এভাবে অন্যমনস্ক হয়ে বসে আছিস যে? কি করব ভাবছি। কি ভাবছিস সেটা তো জানতে চাচ্ছি। আম্মু নাকি মিথিলাদের বাসায় যেতে চাচ্ছে আবার। কি? এভাবে চেঁচাস কেন? আশেপাশে দলের ছেলেপুলেরা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু কেমনে সম্ভব ভাই? তুইও যেখানে আমিও সেখানে, এখন কিভাবে বলবো বল? আমাকে বাসায় যেতে বলেছে, আমাকেও নাকি নিয়ে যাবে। তুই রাজি হয়েছিস? তার কি সময় দিয়েছে? বাসায় যেতে হবে বলে ফোন কেটে দিয়েছে। তাহলে তো তোর একবার বাসায় গিয়ে দেখা উচিত। এদিকে সামলাতে পারবি তো? একদম। আচ্ছা, কি ব্যাপার, সবাই তৈরি হয়ে বসে আছো যে? আর সবাই যাবেই বা কেন? আমাদের ভালো লাগছে তাই যাব। যদি যেতে চাস তাহলে গাড়ি বের কর, নয়তো ড্রাইভারকে নিয়ে আমরা একাই চলে যাব। অদ্ভুত, বললে কি জাত যাবে নাকি? মিথিলাকে দেখতে যাব। এইবার হয়েছে, এবার গাড়ি বের কর। নূরনাহাত যেতে চেয়েছে, এখন তাকে বললেও সে কোনোভাবেই শুনবে না। তাই বাধ্য হয়ে তুরাগ চলে যায় গাড়ি বের করতে। ড্রাইভারকে নেয় না তুরাগ। তুরাগ নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। ফ্রন্ট সিটে বসে নূরনাহার, আর তরু আর তুরফা দুজন পেছনে। সবাই মিলে রওনা দিয়েছে মিথিলার বাড়ির উদ্দেশ্যে। আজ যে করেই হোক মিথিলাকে ঢাকা নিয়ে আসবে, সেটা নিয়ে আলোচনা করে তুরফা আর তরু। এ নিয়ে বেশ অনেক প্ল্যান করা হয়ে গেছে সকাল থেকে। সেখানে গিয়ে কি বলবে না বলবে সব ভাবা হয়ে গেছে। মিথিলার বাড়ি পৌঁছে দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দেয় মোহনা। তরু আর তুরফাকে দেখে মোহনার মুখে হাসি ফুটে ওঠে। ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলে, তুরফা আপু, কেমন আছো তুমি? কতদিন পর এলে আমাদেরকে দেখতে। তুরফা মোহনার হাসি মাখা মুখের দিকে তাকিয়ে নিজে একটা হাসি দিয়েই মোহনার গাল টেনে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুই বল, তোরা কেমন আছিস? মোহনা হাসি মুখে জানায় তারাও ভালো আছে। তুরফার পাশে তরুকে দেখে বলে, আমিও কি পাগল, তোমাদেরকে দরজার সামনে দাঁড় করে কথা বলছি। এসো ভিতরে এসো। তরু আর তুরফা ভেতরে প্রবেশ করে। তাদের পেছনেই দাঁড়িয়েছিল নূরনাহার আর তুরাগ। নূরনাহারের মুখে নেমে এসেছিল অন্ধকার। এটা কিসের তা বুঝতে পারল না মোহনা, তবে মিষ্টি হেসে সালাম দিল মোহনা। তিনিও একটু মুচকি হাসি দিয়ে সালামের জবাব দিলেন। পুরো বিষয়টা তুরাগ ছিল নিশ্চুপ। মোহনাও আর তাকে ঘাটায়নি। তরু মোহনাকে জিজ্ঞেস করে, মিথিপুর রুমে যাব আমরা। হ্যাঁ তোমরা যাও, আমি আসছি। মোহনার কথায় সম্মতি জানিয়ে তরু আর তুরফা মিথিলার ঘরের দিকে যায়, আর মোহনা চলে যায় ওদের জন্য নাস্তা রেডি করতে। মিথিলার ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো তরু আর তুরফা। দরজা খোলার শব্দ পেয়ে মিথিলা দরজার দিকে তাকায়। তরু আর তুরফাকে দেখে মৃদু হাসে। তুরফা মিথিলার মাথার পাশে গিয়ে বসে, আর তরু আগের দিন যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে। মিথিলা বালিশে হেলান দিয়ে বসা ছিল। তুরফা এগিয়ে গিয়ে বুকে জড়িয়ে নেয় মিথিলাকে। মিথিলার চোখ ছলছল হয়। এই তুরফা মেয়েটা বড্ড ভালোবাসে ওকে। মিথিলা এটা বুঝে পায় না যে ওর মেন্টালিটির মায়ের এরকম মিশুক একটা মেয়ে হতে পারে। মিথিলার চোখে পানি দেখে নিজ হাতে মুছিয়ে দেয় তুরফা। এই বিষয়গুলো দেখে লজ্জা পায় তরু। এই সকালবেলায় না কি ভুলটা বুঝেছিল তুরফাকেও? অথচ দেখো তুরফা আপু কত ভালোবাসে মিথি আপুকে। মিথিলার নজর যায় তরুর দিকে।
তরুকে মাথা নিচু করে হাসতে দেখে মিথিলা জিজ্ঞেস করে। মিথিলার কথায় লজ্জা পায় তরু। আরে আপু কি যে বলো না, কার কথা ভাববো আবার? খুব। তোমার মতো একটা মিষ্টি মেয়েকে মিস না করে পারা যায়? তবে আরও একটা আবদার নিয়ে আমরা এসেছি। আমি তো তোমার ছোট বোনের মতোই, তাই না? ছোট বোন হলে আবদার তুমি রাখতে না আপু? না মানে এই তুরফা আপু, তুমি বলো না। আমি ওদের দুজনকে এভাবে করতে দেখে ধমক দেয় মিথিলা। আপু, আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে এসেছি। একদমে কথাগুলো বলে চোখ বন্ধ করে নেয় তরু। মিথিলা মাথা ঘুরিয়ে তুরফার দিকে তাকাই। তুরফাও এক দৃষ্টিতে মিথিলার দিকে তাকিয়ে আছে। ঠিকই বলছে। দেখ বোন, আমার ভাইও এসেছে, আমার অনুতপ্ত। সে ক্ষমা চাইতে এসেছে, তুই তাকে ক্ষমা করে দিস। ক্ষমা মানুষের মহৎ গুণ। আমার আম্মু বলে বলছি না, তবে কেউ অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করে দিতে হয়। আর যদি তুই তাকে ফিরিয়ে দিস, তবে তার আর তোর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সেও তো অহংকার করেছিল, আর আজ তুই ক্ষমা না করে ইগো ধরে বসে থাকলে তোর আর তার মধ্যে পার্থক্য থাকবে না। কথাগুলো ভীষণভাবে কানে লাগে মিথিলার। আসলেই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তবে মিথিলা তো মনে মনে অনেক আগেই তাকে ক্ষমা করে দিয়েছে। সে যেটা করেছিল তার সন্তানের ভালো ভেবেই করেছিল। প্রতিটা মাই চাই তার ছেলের জন্য দেখে শুনে একটা লক্ষ্মী বউ আনতে। সেখানে যদি ছেলে তাকে সেই সুযোগটা না দেয়, তবে তার রাগ থাকতেই পারে, এটা স্বাভাবিক। সেই রাগ থেকেই হয়তো কথাগুলো বলেছিলেন তিনি। তবে অ্যাক্সিডেন্টটা ওর ভাগ্যে ছিল, এজন্যই হয়েছে। এজন্য নূরনাহারকে দায়ী করাটা বোকামি। তাকে তো অনেক আগেই ক্ষমা করেছে। তবে তুরাগকে অ্যাভয়েড করার কারণ মিথিলা চাচ্ছিল তুরাগ যেন অন্য কাউকে বিয়ে করে সুখী হতে পারে। ও তুরাগের বোঝা হয়ে থাকতে চায়নি। তবে এখন সবাই যে সিচুয়েশনে ফেলেছে মিথিলাকে, হয়তো এখন অন্যরকম কিছু হয়েও যেতে পারে। তুরাগ আর নূরনাহার সামনে রুমে রাখা চেয়ারে বসলো। মোহনা ইতিমধ্যে চা নাস্তা দিয়ে গেছে সামনে। কিছু সময় পরে বাহির থেকে হাত মুছতে মুছতে ঘরে প্রবেশ করলেন মিথিলার মা শাহানা। তাকে আসতে দেখে উঠে দাঁড়ালেন নূরনাহার। মুখে হাসি ফুটিয়ে সালাম দিলেন। নূরনাহারের এই নম্র ব্যবহার ভীষণ পছন্দ হলো শাহানার। তিনি সালামের জবাব দিয়ে বললেন, অনেক সময় অপেক্ষা করালাম আপা, আসলে বাহিরে রান্নাঘরে রান্না বসিয়েছি, তাই আসতে দেরি হলো। সমস্যা নেই আপা, আজ আপনি বাড়িতে যে ডিউটি নেই। শরীরটা ভীষণ খারাপ লাগছে আপা, তাই আজ ছুটি নিয়েছি। মনটা কিছুটা খারাপ হলো নূরনাহারের। আসলে আজ মিথিলার বাবা বেঁচে থাকলে হয়তো শাহানাকে এত কষ্ট সহ্য করতে হতো না। নিয়তি যে কখন কার সাথে কি খেলা খেলে কেউ বলতে পারে না। বেশ অনুনয়ের সুরে শাহানার কাছে আবদারখানা পাতল নূরনাহার, কিন্তু প্রথম দফায় নাকচ করে দিল শাহানা। গরিব হতে পারেন, তবুও কারো দয়া নিয়ে বেঁচে থাকবেন না তিনি। প্রথম যখন মিথিলার বিয়ের কথা উঠেছিল, তখন রাজি ছিলেন শাহানা। মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি গেলে কতটা ভিন্ন ছিল। তবে তাদের পরিবার সহ সবাইকে যাওয়ার জন্য অনুরোধ করেছে নূরনাহার। এটা কি করে সম্ভব? নূরনাহার বেশ কয়েকবার ক্ষমা চাইলেন শাহানার কাছে। নূরনাহার বললেন তিনি মিথিলা মায়ের কাছেও ক্ষমা চাইবেন। নূরনাহারের এভাবে ভালো মানসিকতা থেকে ভালো লাগলো না শাহানার। তবে তিনি ঢাকায় যেতে নারাজ। তুরাগও অবাক চোখে তাকিয়ে আছে নূরনাহারের দিকে। তার মায়ের এই রূপ তো ভীষণ অচেনা ওর কাছে। তিনি সবসময় তার কঠিন বাঘিনী রূপেই থাকতেন। তবে আজ ভালো লাগছে তুরাগের। ডক্টর আবির, এভাবে আর কতদিন চলবে? আপনি এভাবে গা ঢাকা দিয়ে কেন রয়েছেন? এভাবে থাকলে তো সমস্ত কাজ বন্ধ হয়ে পড়ে থাকবে। স্যার, বোঝার চেষ্টা করুন। আমি চাইলেই আসতে পারছি না। আমাকে 24 ঘন্টা অবজারভেশনে রাখা হচ্ছে। বাড়ির চারপাশে পুলিশের টহল, চেম্বারের চারপাশে পুলিশের টহল। কি করব আমি? তাহলে তোমার বাবা বুড়োটা খাপটি মেরে আছে কেন? দেখো আবির, কোনো ভুল চোখ করার চিন্তা ভুলেও করো না। বেঁচে ফিরতে পারবে না বলে দিলাম। এই রাস্তায় আসা যত কঠিন, এই পথ থেকে ফিরে আসা তার থেকেও বেশি কঠিন। যেহেতু একবার এসেই পড়েছো, তাহলে
আর কোনো চালাকি করার চেষ্টা করো না। স্যার আপনি কি বলছেন এসব? আমি কোনোদিনও আপনার সাথে বেইমানি করব না, আই প্রমিস।